নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পকথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের অজস্র ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। আজকে আবার পাঠ করব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি বড়দের গল্প। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বড়দের গল্প এর আগে এই পডকাস্টে পাঠ করেছি। আমি পাঠ করেছি ইতিহাস, রাজীব পাঠ করেছে দুর্ঘটনা। নারায়ণ গঙ্গোপাধ্যায় তাঁর কিশোরদের জন্য লেখা হাস্যরসের গল্প, প্রাপ্তমনস্কদের জন্য লেখা ইতিহাস আর সমাজ সচেতনতার গল্প, এই নিয়ে আর বেশি কিছু কথা বলবো না। শুধু এই গল্পটি নিয়ে এই কথাটিই বলতে পারি, ভারতের স্বাধীনতা লাভের ঠিক আগের রক্ত ঝরানো উত্তাল দিনগুলি, যার সঙ্গে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের নিজের ঘনিষ্ঠ পরিচয় ছিল, সেই দিনগুলি নিয়েই এই গল্পটি। বর্তমান পাঠকের কাছে গল্পটি রূঢ় বা কর্কশ মনে হতে পারে, অবাস্তব বা কিম্ভূত মনে হওয়াও একেবারে আশ্চর্য নয়। কিন্তু তার মধ্যে থেকেই আমাদের বুঝে নিতে হবে যে বিগত যুগের অন্য অনেক সাহিত্যের মতোই এই গল্পটিও সেই অন্ধকারময় বিভ্রান্ত দিনগুলির একটি দিনলিপি। আরম্ভ করছি আজকের পাঠ, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প নিশাচর। পাশ দিয়ে একটা একচক্ষু ট্যাক্সি গেল বেরিয়ে। কালো কাগজে সে চোখটাও আচ্ছন্ন, তার উপরে একরাশ বৃষ্টির বিন্দু জমে রয়েছে। জলে ডোবা মানুষের পাণ্ডুর দৃষ্টি যেন। অন্ধকার চিতপুর রোডের দুপাশে স্প্রের মতো কাদা ছড়িয়ে দিয়ে গেল। দাঁড়িয়েছিলাম নিজেকে যতটা সম্ভব বাঁচিয়েই, কিন্তু মোটরের কাদা বোমার স্প্লিন্টারের চাইতেও দ্রুতগামী এবং দূরগামী। বেশ অনুভব করলাম ছেঁড়া র্যাপারটা অভিসিঞ্চিত হয়ে গেছে। শীতার্ত জানুয়ারির রাত্রি, আহিরি টোলা পেরিয়ে হু হু করে গঙ্গার হাওয়া আসছে। সে হাওয়াতে আর যাই থাক, জননী জাহ্নবীর করুণার আভাস নেই এতটুকুও। ঠান্ডায় হাত মুখ যেন ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাবে। আর বাইরের ঠান্ডার সঙ্গে প্রতিযোগিতা করেই পেটের মধ্যে দাউ দাউ করে জ্বলছে খিদের আগুন। সুদূর প্রাচীতে জাপানি বোমা অবতীর্ণ হয়েছে। সাইগন রেডিওতে এশিয়ার কল্যাণে অতিমানবদের শাস্ত্রু শুভেচ্ছা। পীতবর্ণ কল্কি অবতারের আবির্ভাব হয়েছে জাপানের সম্ভল দ্বীপে। কলকাতায় ব্ল্যাকআউট। আলোগুলো এখনো সম্পূর্ণ নেভেনি। কালো ঠোঙার ফাঁকে ক্ষীণ আলোক চক্র অসহায় পদচারীদের দিকভ্রান্তি ঘটাচ্ছে মাত্র। আর কলকাতার অসুস্থ আকাশ থেকে আলকাত্রার মতো কালো বৃষ্টির ধারা গলে পড়ছে পথের উপর। চিতপুর রোড রৌরব নরকের পিতৃত্ব দাবি করতে পারে। তবু অন্ধকারে পথের কাদার স্বরূপটা দেখতে পাচ্ছি না, এইটুকুই যা সান্ত্বনা। কিন্তু কি করা যায়? এই শীতের রাত্রে অন্ধকারে পথে পথে ঘুরে বেড়াতে হলে নির্ঘাত বরফের মতো আমাকে জমে যেতে হবে। কিন্তু জমে যাওয়া চলবে না, অন্তত আজ রাত্রে কোনো মতেই নয়। পার্টির একরাশ অত্যন্ত জরুরি কাগজপত্র আছে সঙ্গে। সে কাগজগুলোকে যথাস্থানে পৌঁছে না দেওয়া পর্যন্ত আমাকে বাঁচতেই হবে, এবং নিজেকে বাঁচাতেই হবে শান্তিরক্ষকদের সজাগ সতর্ক দৃষ্টি থেকে। টং করে ঘড়ির আওয়াজ কানে এলো একটা। কটা বেজেছে কে জানে, হয়তো 12:30 কিংবা 1-1:30 হওয়াও আশ্চর্য নয়। কলকাতার এই কুৎসিত পল্লীতেও অদ্ভুত স্তব্ধতা। আগে এ পাড়ায় সারা রাত কুশ্রিতা আর উল্লাস চলত। বণিক সভ্যতার সমস্ত বর্বরতা মুক্তি পেত এইখানেই। কিন্তু জাপানি বোমার আসন্ন গর্জন কি মানুষের পশুত্বের দিকটাকেও রুদ্ধ করে দিয়েছে? মর্তে সত্যযুগের সত্যিই আবির্ভাব হলো নাকি? তীব্র হুইসলের শব্দ শোনা গেল দূরে। জুতোর মচমচ শব্দে টালা থেকে টালিগঞ্জ অবধি প্রতিধ্বনিত করে এগিয়ে আসছে কেউ।
পুলিশ ছাড়া অমন বলদর্পিত পদভরে কে হাঁটতে পারে? শুভ দৃষ্টি হয়ে গেলে মধুয়ার হাত থেকে আর নিষ্কৃতি নেই। লালবাজারেই মধুযামিনী যাপন করতে হবে। কিন্তু আপাতত মনের অবস্থা প্রিয় সঙ্গমের অনুকূল নয়। তড়িৎ বেগে পাশের গলিতে ভিড়ে গেলাম। বাহ, চমৎকার! ডাইনে বাঁয়ে, মাটিতে, অন্তরিক্ষে জীবসৃষ্টির আদিম অন্ধকার। এই গলিটা কখনো জীবনে আলোর মুখ দেখবে বলে আপাতত কোনো চূড়ান্ত আশাবাদীও আশা করতে পারে না। তবু মন্দের ভালো, ঠোঙা পড়া আলোগুলোর মতো ছলনা করে না। নিজেকে নিশ্চিন্তে সমর্পণ করে দেওয়া যায় রাত্রির করুণার ওপরে। কিছুক্ষণ এখানে গা ঢাকা দেওয়া চলতে পারে, কিন্তু সময় আর কাটে না। সারাদিন পেটে প্রায় কিছুই পড়েনি। ক্লান্তিতে সমস্ত শরীরটা ভেঙে পড়তে চায় মাটিতে। অসহ্য শীতে হাড়গুলো যেন রায় মেশে নাচতে শুরু করে দিয়েছে। মুখের উপর এসে বিঁধছে সূচ্যগ্র বৃষ্টির বিন্দু। পায়ের আঙুলগুলো একটা একটা করে খসেই পড়বে হয়তো। এ কথাটা কিছুতেই ভুলতে পারছি না। বাঁচতে আমাকে হবেই। আশ্রয় চাই, উত্তাপ চাই। নিদ্রিত নগরীর ঘরে ঘরে উষ্ণ লেপের তলায় আর উষ্ণ নারী মাংসের উত্তাপে পূর্ণদর মানুষ স্বপ্ন দেখছে এখন। নিয়মিত চাকুরি, নিভৃত নীড়, নিশ্চিন্ত প্রেম। বাইরে অন্ধকার কালো রাত্রির মধ্যে সহস্রবাহু প্রসারিত করে ঘুরে বেড়াচ্ছে পঙ্কিল কামনা, তীক্ষ্ণাগ্র হিংসা। আর আর হয়তো অতন্দ্র হয়ে প্রহর কাটাচ্ছে নতুন প্রভাতের, নতুন সূর্যের তপস্যা। খক খক খক, খক খক খক। পাশের একটা বাড়িতে কে যেন কাশছে, অনেকক্ষণ কাশছে একটানা ভাবে। শব্দটা সন্দেহজনক। নিভৃত নীড়ের নেপথ্যে কবষ্ণ প্রেমই শুধু মদিরতা বিস্তার করছে না তাহলে? শীত জর্জর রাত্রির রাজপথে যে নিরাবরণ নগ্ন মৃত্যু বিচরণ করছে, তার বিষাক্ত স্পর্শ অলক্ষ্য জীবাণুর আকারে ওইসব সুখ স্বর্গে গিয়েও হানা দিয়েছে। একটা বিচিত্র ভয়ে সমস্ত মনটা যেন শিউরে উঠল। এই বিরাট মহানগরীর হৃৎপিণ্ড দুটোকেও বুঝি ওই বীজাণুগুলো অমনি নিঃশব্দে নিঃশেষ করে চলেছে। কালো বৃষ্টির কণায় বুঝি তার অন্তিম অশ্রু। পিতৃপুরুষের শতাব্দী সঞ্চিত পাপের বীজাণু। চূড়ান্ত অপমৃত্যু ছাড়া বুঝি নিস্তার নেই তার হাত থেকে। অন্ধকারে একটু একটু করে এগিয়ে চলেছি। একটা গাড়ি বারান্দা, এক ফালি রোয়াক, মাথার উপর খানিকটা ছাদের আবরণ। কিছু না থাক, একটুখানি শুকনো জায়গা চাই অন্তত। পরের কথা ভাবা যাবে কাল সকালে। বিদ্যুৎস্পৃষ্টের মতো চমকে লাফিয়ে উঠলাম। পায়ের নিচে মানুষের একটা দেহ, মরা নয় তো। কিন্তু আমার দুর্ভাবনা দূর করে দিয়ে মরাটা কথা কয়ে উঠল। বেশ চড়া গলাতেই মরার সাড়া এলো। গায়ের ওপর দিয়েই মারিয়ে যাচ্ছ যে, আচ্ছা লোক তো। মাফ করো ভাই, অন্ধকারে দেখতে পাইনি। বিনয় বাক্যে লোকটা খুশি হয়েছে বলে মনে হলো। মাল গিলেছ কতটা? এত দুঃখেও হাসি এলো। বললাম, মাল গেলার পয়সা কোথায়? কিছু ধার দিতে পারো? লোকটা অন্ধকারের মধ্যে কর্কশভাবে হেসে উঠল। বাহ, বেড়ে রসিক লোক তো। বসো বসো দোস্ত, বিড়ি খাও একটা। বললাম, শীতে জমে যাচ্ছি যে, বসলে আর উঠতে পারবো না। শীতে জমে যাচ্ছ? লোকটার গলায় সহানুভূতির আমেজ এলো। সে কথা আগেই বলতে হয়। পাশের গর্তটায় ভিড়ে যাও না, দিব্যি গরম আছে এখনো। সবিস্ময়ে বললাম, গর্ত? হ্যাঁ গর্ত, চটপট ঢুকে পড়ো, নইলে আর কেউ এসে দখল করে নেবে। মেড়ো ব্যাটারা অনেক রাত অব্দি জিলিপি ভাজে, তাই ভেতরটা এখন খাসা গরম। ব্যাপারটা বোধগম্য হলো এতক্ষণে। রাস্তার পাশে খাবারের দোকানের বিরাট উনুন, তাহারই গর্তের মধ্যে পেট পর্যন্ত ঢুকিয়ে দিয়ে শীতের রাত্রি যাপন করছে মানুষ। বিধাতার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। মারোয়াড়িদের দয়া আছে বলতে হবে। উনুনে কি এই জন্যেই বেশি কয়লা দেয় ওরা? চর্বি মেশানো ঘি, সোপস্টোন মেশানো ময়দা, আর তিসি মেশানো সর্ষের তেল। কিন্তু ধর্মশালার ধর্মচর্চায় এতটুকু ত্রুটি নেই ওদের। একবার আকাশের দিকে চোখ পড়ল। নিশ্ছিদ্র মেঘে আর নিদ্রিত নগরীর বিষাক্ত প্রশ্বাসে
একেবারে গ্র্যানাইটের মতো কঠিন আর জমাট হয়ে রয়েছে। ছেঁড়া র্যাপারটা ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে উঠেছে, পা দুটো যেন কাঠের তৈরি। আর সামনে উনুনের লোভনীয় আশ্রয়, কয়লার উত্তাপে রাতটা কেটে যাবে দেখতে দেখতে। সামনে সদর রাস্তায় বুটের শব্দটাও শোনা যাচ্ছে এখনো। পা দুটো চালিয়ে দিলাম গর্তে, একেবারে কোমর পর্যন্ত। ভেতরের ছাইগুলো গনগন করছে, দু একটা তীক্ষ্ণ জ্বালারও অনুভূতি, কিন্তু বাইরের অসহ্য শীতের কাছে স্বর্গীয় আরাম বলতে হবে নিশ্চয়। ঢুকেছ তো? ব্যাস, একটা বিড়ি ধরাও এইবারে। খাস করে দেশলাইয়ের কাঠি জ্বলে উঠল, আর তারই আলোয় চোখে পড়ল সঙ্গীর মুখখানা। মাথার ধুলো মাখা চুলগুলো জট পাকানো, সমস্ত মুখে ব্রণ অথবা বসন্তের গভীর ক্ষতাঙ্ক। একটা রক্তাক্ত ক্ষতে নাকটা খসে পড়বার উপক্রম করছে, নিশ্চয়ই অকথ্য ব্যাধিতে। দুটো বড় বড় কীট দষ্ট দাঁত বেরিয়ে আছে ফাটা ঠোঁটের খোলা দরজা দিয়ে। একটা বিড়ি এগিয়ে এলো আমার দিকে। নাম্বার 1 চলবে? নাম্বার 1 কথাটা সাংকেতিক। বিড়ি বটে, কিন্তু তামাকের নয়, গাঁজার। বললাম, না, চলবে না। দোস্ত, ভারী বেরোসিক তুমি, বোতল টানতেই শিখেছ খালি। চুপ করে রইলাম। বুকের কাছে কাগজগুলো খসখস করছে, একরাশ নিষিদ্ধ ইস্তাহার। জগতের বঞ্চিত জনগণ, জাগো তোমরা, হাতুড়ির মুখে পুঁজিবাদকে গুঁড়ো করে লুটিয়ে দাও মাটিতে। একমাত্র শৃঙ্খল ছাড়া সর্বহারাদের কিছু আর হারাবার নেই। টিপ টিপ করে বৃষ্টির ফোঁটা পড়ছে মুখে, গাঁজার ধোঁয়া আর পচা ঘায়ের গন্ধ যেন নিঃশ্বাস আটকে আনছে। বন্ধুর সংসর্গ লোভনীয় বোধ হচ্ছে না। গণদেবতার রূপ। তারপর খবর কি দোস্ত? নেশা ভাঙ যে করোনা, সে তো চেহারাতেই মালুম হচ্ছে। পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছ না তো? বললাম, যা বোঝো। বেশ বেশ, দলে এসো তাহলে। লোকটা খুশি হয়ে উঠল। কি করেছিলে? খুন? চুরি? হাত দিয়েছিলে মেয়ে মানুষের গায়ে? তা চুপচাপ পড়ে থাকো এখানে। শীতের রাত্রিরে কোন বেটার সাথ দিয়েছে খুঁজে বার করবে তোমাকে? সময় গড়িয়ে চলেছে। ফুটপাতের উপর কনুইয়ের ভর দিয়ে শুয়ে আছি। ছেঁড়া র্যাপার কান দুটোকে রক্ষা করছে হিমেল হাওয়ার আক্রমণ থেকে। শুধু মাঝে মাঝে দূরের সেই বাড়িটা থেকে ভেসে আসছে যক্ষারোগীর কাশির শব্দ। টিপ 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 টপ টপ টপ। বড় বড় বৃষ্টির ফোঁটা পড়তে শুরু হয়েছে। চারদিক থেকে কাদার বিন্দু ছিটকে আসছে গায়ে। ঝমঝম শব্দে জোরালো বৃষ্টি নেমে এলো। আহত কুকুরের মতো সঙ্গী আর্তনাদ করে উঠল। উনুনের ভেতর থেকে পা দুটোকে টেনে বের করে নিয়ে এলাম। এমন অসহায়ভাবে ভেজা চলবে না কোনো মতেই। নিজের জন্যে নয়, কাগজগুলোকে অন্তত রক্ষা করতেই হবে। কিন্তু রাত শেষ হবে কখন? নিদ্রিত কলকাতার বুকে এই বিভৎস অন্ধকার, এ যেন কত যুগ যুগ ধরে অনড় আর অটল হয়ে আছে। সন্ধ্যার ছদ্মবেশে মৃত্যু এসে যেন মহানগরীকে গ্রাস করেছে। এই ঘুম, এই প্রাসাদপুরীর এই অন্তিম নিদ্রা আর কখনো ভাঙবে না। কি অমানুষিক অন্ধকার! হোঁচট খাচ্ছি প্রতি মুহূর্তেই। ডান পায়ের বুড়ো আঙুলে তীব্র একটা যন্ত্রণাবোধ। অন্ধকার আকাশে বিদ্যুতের একটা তীক্ষ্ণ শিখা দিকে দিগন্তে ভয়াল সরীসৃপের মতো খেলা করে গেল। প্রেত রাজ্যের মতো তমসাচ্ছন্ন গলিটা মায়াপুরীর মতো উদ্ভাসিত হয়ে উঠল মুহূর্তে। বজ্রের গর্জনে দুপাশের বাড়িগুলো ঝনঝন করে কাঁপতে লাগল। মুষলধারে বৃষ্টি পড়ছে। সামনে আলোকিত একটা রোয়াক। বারান্দায় কে যেন দাঁড়িয়ে। এই রাত্রে এমন গলিতে এখনো মানুষ জেগে আছে নাকি? এখনো কি কেউ কারো জন্য প্রতীক্ষা করে? ভাববার আর সময় নেই। চুঁইয়ে বৃষ্টির জল ভেতরের কাগজপত্রগুলোকে সব ভিজিয়ে দেবার উপক্রম করছে। বিদ্যুৎ বেগে উঠে পড়লাম আলোকিত রোয়াকে। বিবর্ণ সবুজ রঙের স্কার্ফ জড়ানো বিবর্ণতর একটি মেয়ে। মুখের খাঁজে খাঁজে সাদা পাউডারের প্রলেপ। সাদর আমন্ত্রণ জানালে, এসো এসো ভিতরে। এক মুহূর্ত দ্বিধা না করেই ভেতরে চলে এলাম। দরজা বন্ধ করে দিয়ে মেয়েটি আমার মুখোমুখি এসে দাঁড়ালো। কেরোসিনের আলোয় এতক্ষণে আমাকে সম্পূর্ণ দেখবার সুযোগ পেয়েছে সে। কোমর পর্যন্ত উনুনের ছাই,
গায়ের ময়লা ছেঁড়া র্যাপারটা ভিজে সপ করছে। মেয়েটার শ্রীহীন মুখ আশঙ্কায় আরো বিশ্রী হয়ে উঠল। চেহারা দেখেই সহজাত সংস্কার বশে সে টের পেয়েছে আমি তার খদ্দের নই। কি চাই? জবাব না দিয়ে চারদিকে তাকিয়ে দেখলাম ঘরে খাট নেই। একপাশে দুটো টিনের তোরঙ্গ, সামান্য জিনিসপত্র, আলনায় ছেঁড়া ময়লা শাড়ি, সমস্ত মেঝেটা জুড়ে অপরিচ্ছন্ন বিছানা পাতা রয়েছে। তার মাঝখানে ফর্সা একটা তাকিয়া আর একটা হারমোনিয়াম, এক কোণে এক জোড়া তবলা ডুগি, ঘুঙুর। নিরুত্তরে বিছানায় বসে পড়লাম, আর দাঁড়াতে পারছি না। ঘরের মধ্যে একটা স্নিগ্ধ উত্তাপ, নেবা উনুনের আগুন নয়। হাওয়াটা শুষ্ক এবং মধুর, দৈহিক উপস্থিতির নিবিড়তায় ঘনীভূত। শীতে শরীরটা কুঁকড়ে যাচ্ছে, ইচ্ছে করছিল বিছানাটার উপর গড়িয়ে পড়ি। মেয়েটার মুখেও বোধ করি কথা জোগাচ্ছিল না, কালো এবং কুৎসিত। বয়স 30 পেরিয়ে গেছে, হয়তো তার চাইতেও বেশি। জৈব প্রেরণা কতখানি অত্যুগ্র হয়ে উঠলে যে মানুষ নিশীথ নাট্যে এই মেয়েকে নায়িকা করতে পারে সেটা অনুমান করা কঠিন। সমস্ত চোখে মুখে রেখা আর কালি, অসংখ্য লালায়িত সরীসৃপের গতিরেখায় যেন চিহ্নিত। কি চাও তুমি? জিজ্ঞাসু ভীত দৃষ্টিতে সে আমার দিকে তাকিয়ে রইল। রাত্রির আগন্তুকেরা সকলেই তার পায়ে প্রণয় অর্ঘ্য নিবেদন করতে আসে না। মদের গ্লাসে তারা অলক্ষ্যে মিশায় স্ট্রিকনিনের গুঁড়ো। নেশা বেশি ঘন হয়ে উঠলে গলায় ছুরি বসিয়ে দিয়ে নির্বিবাদে সবকিছু নিয়ে সরে পড়ে। অবিশ্বাস আর অপমৃত্যুর কেন্দ্রবিন্দুতে টলমল করছে ওদের জীবন, পদ্মপাতায় শিশির। বললাম, কিছুই নয়, খানিকক্ষণ আশ্রয় চাই শুধু। আশ্রয়? মেয়েটার ঠোঁট দুটো কাঁপতে লাগল। ফেরারি? পালিয়ে বেড়াচ্ছ বুঝি? হাসলাম। কি করেছিলে? বললাম, বিশেষ কিছু নয়, সঙ্গে কতগুলো কাগজ আছে, তাছাড়া আর কোনো অপরাধ নেই। দেখতে দেখতে মুখখানা উজ্জ্বল হয়ে উঠল। এতক্ষণে সমস্ত সংশয় দূর হয়ে গেছে, একটা নিবিড় আন্তরিকতায় ছলছল করে উঠেছে ওর চোখ। স্বদেশী? অনেকটা তাই। এই শীতের রাত্রে পথে পথে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছ ভদ্রলোকের ছেলে, গায়ে একটা গরম জামা নেই, কিছুই নেই। বললাম, রাত 10টার সময় হঠাৎ বাড়ি ঘিরে ফেলেছিল, তাই পাঁচিল টপকে বেরিয়ে পড়েছি। একটা গভীর উৎকণ্ঠা আর স্নেহের স্বর কানে এলো। নাও নাও, শুয়ে পড়ো ওখানে, এই লেপটাই জড়িয়ে নাও গায়ে, কোনো ভয় নেই। বললাম, আর তুমি? সে ভাবনা তোমাকে ভাবতে হবে না। সত্যিই তো, সে ভাবনা ভেবে আমি কি করতে পারি? এই মুহূর্তে আমার লেপের প্রয়োজন, আমার বিশ্রামের প্রয়োজন। আমায় বাঁচতে হবে, অন্তত কাল সকাল পর্যন্ত এই কাগজগুলোর দায়িত্ব বহন করতে হবেই। শুধু নিজের জন্যেই আজকে আমার জীবনের মূল্য নয়, বহুর জন্যে, বৃহত্তর পৃথিবীর সমস্ত জগতের জন্যে। লেপের আকর্ষণটা তীব্র মনে হচ্ছে। একবার তার কোমল স্নিগ্ধ আলিঙ্গনে তলিয়ে গেলে সকাল 8টার আগে আর ঘুম ভাঙবে না। সমস্ত শরীরে যেন শতাব্দীর তন্দ্রা আর ক্লান্তি এসে ভেঙে পড়েছে। এই বারবনিতার ঘরে, অসংখ্য ব্যভিচারের স্মৃতিকণ্টকিত এই শয্যায়, উজ্জ্বল দিবালোকেও আশ্রয় নেবার কথা ভাবলে দেহ মন সংকুচিত হয়ে ওঠে। কিন্তু বর্ষা চঞ্চল এই শীতের রাত্রে আজ সব কিছুরই অর্থ বদলে গেছে। নিশীথ নগরীর এই ভয়ার্ত ক্লিন্ন রূপ, শ্বাসরোধী অপমৃত্যুর মতো নিষ্প্রদীপের অন্ধকার। সহস্র শতাব্দী ধরে যে গোপন ব্যাধিটা বিষাক্ত হয়ে উঠছিল, আজ তার চরম আত্মপ্রকাশ। এরই মাঝখানে আজ পারিপার্শ্বিক জগৎটা যেন প্রতিভাসিত হয়ে উঠেছে তার সত্য এবং আদিম অমার্জিত রূপে। আলো, প্রসাধন আর ঐশ্বর্যের প্রচ্ছদপটের নিচে রূপাজীবা নগরীর আসল চেহারা, নিভৃত মর্মজগৎ। নাও, শুয়ে পড়ো তুমি। আমাদের বিছানায় শুতে হয়তো ঘেন্না করবে, কিন্তু ফুটপাত কিংবা মিঠাইওয়ালার উনুনের চাইতে খারাপ নয় নিশ্চয়ই। মেয়েটি বিছানার এক পাশে এসে বসল। তার বিবর্ণ বিকৃত চেহারায় দারিদ্র্যের প্রতিচ্ছবি।
সমস্ত চোখে মুখে যে ক্ষুধা তার প্রকট হয়ে উঠেছে, সে ক্ষুধা অন্যের, জৈব কামনা নয়, মদিরাক্ষী বারবধূর লাস্য বিভ্রম নয়। চকিতে মনে হল স্নেহে আর করুণায় তার দীপ্তিহীন চোখ দুটি উদ্বেল হয়ে উঠেছে। কিন্তু সমস্ত ভাবনার উপর দিয়ে যেন বিদ্যুৎ চমকে গেল। স্বার্থপরতা বই কি! আজ রাত্রে খরিদ্দার না জুটলে কাল হয়তো তাকে উপবাস করতে হবে। ঘরের চারিদিকে যে দারিদ্র লণ্ঠনের অনুজ্জ্বল আলোয় আত্মপ্রকাশ করছিল, তার নগ্ন রিক্ততা যেন আমাকে আঘাত করতে লাগল। এখানে রাত্রি যাপন করবার অর্থ তার মুখের গ্রাস কেড়ে নেওয়া। বাইরে বৃষ্টি থেমে গেছে। অনিচ্ছুক আড়ষ্ট পা দুটোকে একত্র করে দাঁড়িয়ে উঠলাম। কিন্তু আশ্রয়দাত্রীর স্বরে প্রকাশ পেল ব্যগ্র উৎকণ্ঠা। উঠলে যে? না, যেতে আমাকে হবেই। তোমার উপকার ভুলব না কখনো। স্লথ পায়ে বাইরে বেরিয়ে এলাম। বুকের কাছে খসখস করে উঠল রিপোর্ট আর ইস্তাহারগুলো। এই রাত্রে এই ঠান্ডায় না গেলেই চলতো নাকি? মুখ ফিরিয়ে হাসবার চেষ্টা করতে হলো। বিপদে পড়লে আবার না হয় ফিরে আসব। ক্ষণিকের একটা ছায়াছবির মতো দেখলাম আলোকিত দরজার পটভূমিতে বিবর্ণ স্কার্ফ জড়ানো পণ্য নারী মূর্তির মতো দাঁড়িয়ে আছে। বাড়ি থেকে বিদায় নিয়ে আসবার সময় কতদিন দেখেছি দিদিকে দরজায় ওইভাবে দাঁড়িয়ে থাকতে। আবার সেই অন্ধকার আর গলির পথ। বাইরে হিমেল রাত্রির কবর থেকে কিছুক্ষণের জন্য পালিয়ে আশ্রয় নিয়েছিলাম। পলাতক শিকারকে মুঠোর মধ্যে খুঁজে পেয়ে শীতের বাতাস যেন নিষ্ঠুরভাবে দন্তুর হয়ে উঠেছে। দুটো বরফের টুকরো কানের ছিদ্র দুটোকে আটকে বসেছে। নাক দিয়ে খানিকটা রক্ত নেমে আসবার উপক্রম করছে বোধ হয়। ডান পায়ের বুড়ো আঙুলে দুঃসহ যন্ত্রণা। আকাশে তারা দেখা দিয়েছে দু চারটে। উজ্জ্বল নয়, হালকা মেঘ আর কুয়াশায় এখনো আচ্ছন্ন। লোহার রেলিংওয়ালা একটা বড় বাড়ির গারগয়েলের মুখ দিয়ে ছড়ছড় করে জল আছড়ে পড়ছে। গেটের কাছে ঢাকনা দেওয়া একটা আলো, তারই অস্পষ্ট দীপ্তিতে দেখা যাচ্ছে ভেনাসের একটা নগ্ন মূর্তি। অযত্নে তার সর্বাঙ্গে পাতলা নীল শ্যাওলার একটা আস্তর পড়েছে। এই অন্ধকার গলির সঙ্গে অন্ধকার মাখা শ্রীহীন বাড়িটা অদ্ভুতভাবে মানিয়ে গিয়েছে। সামনে একটা বড় রাস্তা, শোভাবাজার স্ট্রিট নিশ্চয়ই। বড় বড় বাড়িগুলো যেন অন্ধকারের দুটো অসমতল কালো প্রাচীর খাড়া করে রেখেছে। বৃষ্টিতে ভেজা প্রশস্ত পথ ক্ষীণ আলোতে জ্বলজ্বল করছে। ঝনঝন করে একটা প্রবল শব্দ এলো কানে। সমস্ত শরীরটা মুহূর্তে ছমছম করে উঠল চকিত আশঙ্কায়। নিদ্রিত কলকাতার এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত বোধহয় ছড়িয়ে গেল শব্দটা। নিশাচরের মতো চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠেছে। তাকিয়ে দেখলাম এমন রোমাঞ্চকর নয় ব্যাপারটা। 3-4টে কুকুর একসঙ্গে বোধহয় একটা ডাস্টবিনের ভেতর আশ্রয় নেবার চেষ্টা করেছিল। তাদের সমবেত চেষ্টায় সেটা আছড়ে পড়েছে। পিচ ঢালা চকচকে রাস্তার উপর দিয়ে 2-3টে কি বড় বড় দৌড়ে গেল একপাশে, বোধহয় ড্রেনের ঝাঁঝির মধ্যে গিয়ে নামল। ইঁদুর। দূরে চিতপুর রোড দিয়ে একটা মোটর গ্রে স্ট্রিটের পথে বেরিয়ে গেল। হয়তো ডাক্তারের গাড়ি, হয়তো সোনাগাছি থেকে আনন্দ লুণ্ঠন করে ফিরলে কেউ, হয়তো। ধপধপ করে একটা আগুন জ্বলে উঠল একটা বাড়ির গাড়ি বারান্দার নিচে। রাত্রির বুক চিরে যেন এক ঝলকা টাটকা রক্ত পড়ল ছড়িয়ে। আগুনের আলোয় 5-7টা মাথা উদ্ভাসিত হয়ে উঠল। একদল ভিখারি। ওদের দিকেই এগিয়ে চললাম। হাত পা দুটোকে অন্তত সেঁকে নেওয়া চলবে। চমৎকার আসর জমিয়েছে। গোল হয়ে আগুনটাকে ঘিরে বসেছে ওরা। ছেঁড়া কম্বল আর নোংরা কাপড় চোপড়ের বাইরে অনাবৃত অঙ্গগুলোকে আগুনে সেঁকে নিচ্ছে। আর হলদে ন্যাকড়া জড়ানো একটা ছোট কোলকে বৃত্তটির ভিতর পরিভ্রমণ করে বেড়াচ্ছে। আ যাও ভাইয়া, বৈঠে যাও। তামকু পিব? বললাম, তামকু তো নেই পিতা ভैया, जर के लिए थोड़ा आग का जरूरत। बहुत अच्छा, बहुत अच्छा, आग तो है ही यहाँ पर। লোকগুলি আমার মুখের দিকে একবার তাকালো মাত্র, কোনো প্রশ্ন করল না। প্রশ্ন করবার কিছু নেই। প্রতি রাত্রে এমনিতর অসংখ্য মানুষকে দেখেছে তারা। দেখেছে নিশীথ নগরীর রঙ্গমঞ্চে অসংখ্য অভিনয়। শীতের রাত্রে বৃষ্টিতে ভিজে যারা পথে পথে ঘুরে বেড়ায়, তারা যে স্তরের লোকই হোক না কেন, নিঃসন্দেহে তাদেরই স্বগোত্র।
দুঃখে এবং রিক্ততার পটভূমিতে সমস্ত মানুষ একাকার হয়ে গেছে, ভিক্ষুক আর ভবঘুরে, চোর আর বারবনিতা, গুন্ডা আর কুলোত্যাগিনী। কোথা থেকে কাঠকুটরো আর কাগজের টুকরো জোগাড় করেছে ওরাই জানে। আগুনটা জ্বলছে, মন্দ নয়। হাত পাগুলো সেঁকে নিলাম। র্যাপারটার জল গায়ের উপর অনেকটা প্রায় শুষে নিয়েছিল, বাকিটুকু আগুনে শুকিয়ে এলো। পৌষের রাত্রে গাড়ি বারান্দার তলায় ভিখারিদের এই অগ্নিকুণ্ডটা যেন গ্রেট ইস্টার্ন হোটেল। আগুনের আলোয় সকলের মুখের উপর দিয়ে চোখ বুলিয়ে নিলাম। অদ্ভুত সব মুখ, একটা থেকে আরেকটার যেন পার্থক্য নির্ণয় করা যায় না। রাশি রাশি চুল দাড়ি, ঝুলে পড়া চামড়া, ঘোলা চোখ। মনে হলো যেন যুগ যুগান্তরের ব্যবধান পার হয়ে গুহাবাসী একদল আদিম মানুষ এই গভীর রাত্রে কলকাতার ফুটপাতে এসে দেখা দিয়েছে। সেই আদিম মানবের মতো আগুনের কুণ্ড জেলে বসেছে ওরা, সামনে পুড়ছে নিহত শিকারের মাংস। সভ্যতার সমস্ত বিবর্তনকে অস্বীকার করে শ্রেণীহীন প্রথম সমাজ এসে আবির্ভূত হয়েছে নিরঞ্জন বর্বরতায়। চাপা স্বরে কি আলোচনা করছে ওরা। একটু উৎকর্ণ হয়ে উঠতেই কথাগুলো কানে এলো। ভাবটা এই রকম: কলকাতায় বোমা তাহলে গিরবেই। গিরবে বই কি, নইলে আর এত আন্ধার কেন চারদিকে? হাওয়াই জাহাজে সে বোমা ফেলে দিয়ে যাবে, ঘরবাড়ি বিলকুল উড়িয়ে দেবে। বিলকুল উড়িয়ে দেবে? মনুমেন্ট, চৌরিঙ্গি, সরকারি দপ্তর, লাট সাহেবের কোঠি, তামাম? তামাম। তবে তো ভয়ানক। আলিপুরের হাজতটা উড়িয়ে দেয় আগে, আর টাকশাল আর ক্লাইভ স্ট্রিট। ইতনা রুপায়াতে সব মোর্চে ধরে গেল, আর জিন্দা আদমি ভুখে মরে যাচ্ছে। হাসি এলো। টাকায় মরচে ধরে যাচ্ছে, আর না খেয়ে মরছে ক্ষুধার্ত মানুষ। স্বর্ণকুলীন সভ্যতার এই বাস্তব রূপ। পৃথিবীর সমস্ত দেশের সমস্ত বুভুক্ষুর আর্তনাদ এসে ধ্বনিত হয়েছে এই দুটি কথার মধ্যে। এ কথা কাউকে শোনাতে হয় না, বোঝাতে হয় না। এই গণদেবতার শতৎসারিত বাণী। তাই রক্ত পতাকাকে সম্বর্ধনা জানাচ্ছে দিকে দিকে কোটি বজ্রমুষ্টি। কিন্তু আর বসা উচিত নয় এক জায়গাতে। মধুয়ার কথা ভুললে চলবে না। ব্ল্যাকআউটের তমালকুঞ্জে তিনি ঘুরে বেড়াচ্ছেন রাধিকার সন্ধানে। চোখে চোখ মেললে আর নিস্তার থাকবে না। ভিখারিদের দলে যতই ভিড়ে যাই না কেন, তাঁর অভ্যস্ত দৃষ্টিকে ফাঁকি দিতে পারবো না। তার উপর যে অভিজ্ঞান সঙ্গে বয়ে বেড়াচ্ছি, তাতে কতদিনের জন্যে যে মিলন বাসর রচনা হয়ে যাবে সে সম্পর্কে আগে থেকে কিছু না ভাবাই ভালো। বাঁশি শোনা গেল। প্রাণনাথ গ্রে স্ট্রিটের মোড়েই আছেন। এই দারুণ শীত আর দুর্যোগেও তাঁর কর্তব্য প্রেরণা কিছুমাত্র হ্রাস হয়নি। পরক্ষণেই শুনতে পেলাম দূরে সেই টালা থেকে টালিগঞ্জ প্রকম্পী দিগ্বিজয়ী পদধ্বনি। উঠে পড়লাম। শরীরটাকে অনেকখানি চাঙ্গা বোধ করছি এখন। বরফে হিম হয়ে যাওয়া শিরা স্নায়ুগুলোর মধ্যে যেন আবার গরম রক্ত বইতে শুরু হয়েছে। পেটে অতি তীব্র ক্ষুধার অনুভূতিটা এখন আর কিছুমাত্র বুঝতে পারছি না। সারা রাত পশুর মতো দাপাদাপি করে বোধ করি এখন সেটা শান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। পা দুটো কিছুক্ষণ বিশ্রাম পেয়েছে, এখন আবার কিছুটা পথ পাড়ি জমানো চলবে। মসৃণ ফুটপাতটা কি অস্বাভাবিক শীতল, যেন বরফের তৈরি। কোথায় যেন হাইড্রান্ট দিয়ে গঙ্গার ময়লা জল উছলে উঠছে। অন্ধকারে শুনছি তার ঝিরঝির কলকল শব্দ। রাত বোধ করি আর বেশি নেই। আকাশের কালির রং জলো হয়ে আসছে। রথতলা ঘাটের ওপার থেকে গঙ্গার স্পর্শ আরও সুতীক্ষ্ণ মনে হচ্ছে। দুপাশের বড় বড় বাড়িগুলোর ওপর দেখতে পাচ্ছি উড়িয়ে দেওয়া তুলোর মতন অস্পষ্ট কুয়াশার সারি এসে জমছে। ম্লান প্রভাতের সূচনায় কালো ঠোঙায় অবগুণ্ঠিত সাদা আলোগুলোতে দেখা দিয়েছে লাল আভা। স্ট্র্যান্ড রোড, সামনে দিয়ে অপরিচ্ছন্ন রেল লাইন। একটু দূরেই 2-3টে মালগাড়ি দাঁড়িয়ে আছে পাটগুদামের সঙ্গে একাকার হয়ে। তার উপরে চিরকলতান উদার গঙ্গা বয়ে চলেছে প্রায় অন্ধকারে। পোস্তার গায়ে শোনা যাচ্ছে জোয়ারের তরঙ্গোচ্ছ্বাস। রথতলা ঘাটে কালো কালো কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছে পোর্ট কমিশনারের কুলি, রিকশাওয়ালা আর ভবঘুরে পশ্চিমার দল। স্টিমারের লাল নীল আলো দেখা যাচ্ছে জগন্নাথ ঘাটে। কন হ্যাঁ রে? চমকে উঠলাম। অন্ধকারে কে কাকে চ্যালেঞ্জ করছে। হয়তো গুমটির গেটকিপার, হয়তো মালগুদামের পাহারাওয়ালা। রাজপ্রহরী হওয়াও আশ্চর্য নয়।
দ্রুত এগিয়ে চললাম। নোংরা কর্দমাক্ত পথ, ছক্কর লরি আর গরুর গাড়ির কল্যাণে নুড়িগুলো মাথা তুলে রয়েছে। আহত বুড়ো আঙুলটায় বিলক্ষণ চোট লাগলো একটা। গঙ্গার হাওয়ায় উত্তর মেরুর আত্মীয়তা। কাশী মিত্রের ঘাট। একটা লাল শিখা আর মাংস পোড়া হলদে ধোঁয়া প্রাচীরটাকে ছাড়িয়ে উঠছে। কার যেন নশ্বর দেহ মিলিয়ে যাচ্ছে পঞ্চভূতে। যাক, বাকি রাতটুকুর জন্যে ভদ্র রকমের একটা আশ্রয় পাওয়া গেল। বিভাগীর পক্ষে শ্মশানের চাইতে ভালো জায়গা আর কি আছে? কোন অনাত্মীয় দুর্ভাগা পুড়ছে কে বলবে? শ্মশানে জনমানব নেই, শুধু নিঃসঙ্গ একজন ডোম বাঁশ দিয়ে চিতাটাকে ঝেড়ে দিয়ে নিদ্রা জড়িত চোখে চলে গেল। মরাটার আর বেশি বাকি নেই। সামনে এখনো অন্তত 3 ঘন্টা রাত্রি। এই সময়টুকু সে নিশ্চিন্তে কাটাতে পারবে কম্বলের উত্তপ্ত আরামের মধ্যে। চিতাটির দিকে তাকিয়ে দেখলাম ঠুঁটো হাত পা আর আকারহীন একটা বিকৃত বস্তু, মানুষ বলে চেনা যায় না। জ্বলন্ত কাঠ কয়লার নিচে পোড়া শুয়োরের মতো দেখাচ্ছে। আচমকা মনে পড়ে গেল দক্ষিণ সমুদ্রের নরখাদকরা শ্বেতাঙ্গদের কায়দায় পেলে বড় শুয়োর বলে পুড়িয়ে খায়। নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। সামনে দগ্ধ প্রায় মৃতদেহ, শ্মশানের গন্ধ, গঙ্গার কলোচ্ছ্বাস। হঠাৎ চোখে পড়ল চিতাটার এক পাশেই একটা শূন্য দড়ির খাটিয়া। ওই মরাটাকে বয়ে আনা হয়েছিল নিশ্চয়ই। জয় ভগবান! এতদিন ভদ্রলোককে ভুলেছিলাম। আজ তার অপার করুণা দেখে মনে নির্ঘাত আস্তিক বুদ্ধি চাড়া দিয়ে উঠল। এমন চমৎকার আগুনের পাশে এমন রাজসজ্জা, এই যে লাট সাহেবের গদিকেও লজ্জা দেয়। নির্জন এই শ্মশানে দাঁড়িয়ে মনে হলো আমি সম্রাট আলমগীর, আর এ হচ্ছে আমার মতিমহল। হামেনাস্ত হামেনাস্ত ওয়া হামেনাস্ত। জীবন্তের কলকাতাকে ভয় করি, কিন্তু মৃতের কলকাতার অসীম দাক্ষিণ্যকে অস্বীকার করবে কোন অকৃতজ্ঞ? ছেঁড়া র্যাপারটা জড়িয়ে খাটিয়াটার ওপরে শুয়ে পড়লাম। চিতার উত্তাপটা কি চমৎকার লোভনীয়! মরা পোড়া গন্ধটা যেন ক্লোরোফর্মের কাজ করছে। আর এমন জায়গায় মধু আর পদার্পণও যে সহজে ঘটবে না, সঙ্গতভাবে আশা করা যায়। পাথরের মতো ভারী হয়ে দেহ আর চেতনার উপরে ঘুম নেমে এলো। উগ্র হরিধ্বনিতে ধড়মড় করে উঠে বসলাম। অজস্র লোক আর দুটো মড়া এসে জমেছে। কড়া রোদে জাগ্রত জীবন্ত কলকাতা, কাশীমিত্রের ঘাটে স্নানার্থিনীর ভিড়। বেলা 8:30টার কম হবে না। এইবার মহানগরীর পথ দিয়ে বেরিয়ে পড়তে পারি নিরাপদ আশ্রয়ের সন্ধানে। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org golpokothar.org।